নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়ে কাঁদতে কাঁদতে একটি মেয়ে বিয়ের শাড়িতে যাচ্ছে, চিৎকার করে কাউকে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে ডাকছে, কিন্তু তার কথা কিংবা ডাক, তার কান্নার শব্দ অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছাতে পারছে না। মেয়েটি বিয়ের শাড়িতে দৌড়ে কাঁদতে কাঁদতে অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ভিতরের পেশেন্টের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় হয়তো শেষ নিঃশ্বাস ফেলে পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে পারে। নিঃশ্বাসটা কোনো মতো মনে হচ্ছে একটু একটু করে নিচ্ছে, হয়তো হসপিটালে যাওয়ার আগে তার জীবনের সমাপ্তি ঘটতে পারে। ঠিক তেমনই অ্যাম্বুলেন্সের পিছনে বিয়ের শাড়ি পরে দৌড়ানো মেয়ের অবস্থা, কেননা অ্যাম্বুলেন্সের ভেতরে তার ভালোবাসার মানুষটি, যাকে বড্ড বেশি ভালোবাসে সে। দাঁড়ান, বুঝতে পারছেন না তো কি হয়েছে, কি হচ্ছে? কিছুই বুঝতে পারছেন না তো? চলুন তাহলে জেনে আসি কি হয়েছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো রিয়া, কোথায় তুই? আরোহী রিয়ার বান্ধবী। যাচ্ছি বহুদূর। কোথায় যাচ্ছিস? তোর বাসায় গিয়ে দারোয়ানের কাছে শুনলাম তুই নাকি গাড়ি নিয়ে বের হয়েছিস। কোথায় যাচ্ছিস? যাচ্ছি সেই মানুষটির কাছে যার মুখটা আমি দেখলেই সকল চিন্তা দূর হয়ে যায়। আরোহী চুপ করে রইল। তখন রিয়া আবারও বলতে লাগলো, যাকে দেখলেই আমার মুখে হাসি ফুটে যায়, যার ভালোবাসায় হারিয়ে যেতে মন চায়। তার ভালোবাসা কি পেয়েছিস? না, পাইনি, কিন্তু তার একটু অবহেলায় আমার সব খুশির মুহূর্ত চোখে জল হয়ে আসে। পৃথিবীতে সবচেয়ে দুঃখী মনে হয় যার জন্য পাগল আমি, তার কাছে আবারও যাচ্ছি আমি। কিন্তু সে তো তোকে ভালোবাসে না, ইগনোর করে। তাহলে কেন তুই তার পিছনে পড়ে আছিস? কারণ তাকে যে আমি ভালোবাসি। ভালোবাসা দুজনের মধ্যে থাকতে হয়, একজনের মধ্যে ভালোবাসা থাকলে হয় না। তুই শুধু শুধু একাই ভালোবেসে যাচ্ছিস। কি করব বল, সে ছোটবেলা থেকেই জানিস দুর্বল তার প্রতি। সবসময় তার কাছেই থাকতাম, তার কাছে থাকতেই ভালো লাগতো। যখন বড় হয়েছি তখনও এই ভালো লাগা কমেনি, বেড়ে গেছে উল্টো। তারপর কি বুঝলি? তারপর বুঝতে পারলাম তাকে আমি ভালোবাসি। যখন এটা নিয়ে ভাবলাম সে তো আমার চাচাতো ভাই, এটা কি করে হয়, মেনে নিবে তো সবাই, তখন মন উত্তর দিল ভালোবেসে যাও। কিছু জিনিস পেতে হলে জোর করেই নিতে হয়। কিন্তু তোর চাচাতো ভাই তো তোকে ভালোবাসে না, সব সময় রাগ দেখা, ইগনোর করে। তুই তো তার প্রতি আসক্ত, কিন্তু সে কি তোর প্রতি আসক্ত হবে? সে ছিল আমার প্রতি আসক্ত এক সময়। সে ভালোবাসে, এটা আমার মন বলছে। আমি বিশ্বাস করি সে ভালোবাসে। কোনো এক ঝড় এসে সব এলোমেলো করে দিয়েছে তার ভালোবাসা, তাই নিজেকে সরিয়ে নিয়েছে, নিজের মনকে শক্ত করে রেখেছে। প্রকাশ করতে পারছে না তার ভালোবাসা আমায়, কিন্তু আমি 1000বার বলে দিয়েছি কিছু ছাড়বো না আমি তার। বড্ড বেশি ভালোবাসি, জোর করে হলেও নিজের করে রাখবো। কি এক পাগলের নেশাক্ত ভালোবাসা! যে তোর ভালোবাসা পাবে সে ধন্য হবে, কিন্তু তুই একা ভালোবাসলে তো হবে না। আচ্ছা, এই যে গাড়িতে গানটা চলছে, এই লাইনটা শুনতে পাচ্ছিস? কি নেশা ছড়ালে, কি মায়া জড়ালে। আমিও তার প্রতি আসক্ত হয়ে আছি। এখন থেকে একটু পাগলামি বেশি করব, আর জোর করে সবকিছু আদায় করে নেব। আচ্ছা যা, সাবধানে ড্রাইভিং করিস, গিয়ে কল দিস, দেখবো তোদের ভালোবাসায় কি মিল হয় নাকি না। আচ্ছা, বাই। এই বলে ফোন কেটে দিল আরোহী। তখন রিয়া ড্রাইভিং করতে লাগলো। এতক্ষণ তো বুঝেই গেছেন রিয়া তার চাচাতো ভাইকে ভালোবাসে। বাকিটা না হয় গল্পের সাথে থাকুন, জেনে যাবেন। তখন রিয়া ড্রাইভিং করতে করতে কল দিল নীরবকে, অর্থাৎ গল্পের নায়কের নাম নীরব। তার চাচাতো ভাই কিন্তু ফোন তুললো না, কেটে দিল। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর ব্লক করে দিল। তখন নীরবের আম্মুর কাছে ফোন দিল, কিছু একটা বলে ফোন কেটে দিল, আর ড্রাইভিং করতে করতে কাঁদতে লাগলো। এদিকে নীরবের আম্মু নীরবকে ডাকতে লাগলো। বাবা নীরব, কই তুই? বলো আম্মু। এই তো উঠানেই আছি। রিয়া ফোন করছিল আমার ফোনে, তুই নাকি ফোন রিসিভ করিস না ওর 15 দিন ধরে। হ্যাঁ ঠিকই বলছে, তুমি বলে দাও কল না দিতে আমায় আর কখনো। তখন নীরবের আম্মু উঠানে গিয়ে নীরবের কাছে গিয়ে বলল, কেন বাবা, কি হয়েছে? সারাটা দিন কিছুক্ষণ পর পর ফোন করে রিসিভ করলেই আজাইরা হুদাই বকবক করে মাথা ধরিয়ে ফেলে।
সামনে পরীক্ষা, এমনিতেই চিন্তার মধ্যে দিয়ে আছি। হঠাৎ করে এইবার এত তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে, প্রস্তুত ছিলাম না, যার কারণে চিন্তার মধ্যে আছি। তারপর আবার এর কলের চালায় শান্তি নেই, এত কল দিতে হয় কেন? কেটে দিলে 5 মিনিট পর পর কল দিতেই থাকে, আরও কত কিছু উল্টাপাল্টা বলে রিসিভ করলে আর কল দিতে না বলে দিবে, বিরক্ত লাগে আমার। এমনটা বলছিস কেন? কল দিতেই পারে, তুই ভালো করে বুঝে বললেই তো হয়। শুনলাম তুই নাকি ওরে বকাঝকা করছিস আর ব্লক করে দিয়েছিস। বকাঝকা করছি, এরে বোঝালেও বোঝে না, তাই বাধ্য হয়ে বকাঝকা করছি, আজ ব্লক করছি। তোর হঠাৎ কি হয়েছে বলতো? এমন করে কথা বলছিস, তুই জানিস তো মেয়েটার মানি ছোট্টবেলায় ওর জন্মের সময় পৃথিবী ছেড়ে মা সবাইকে ছেড়ে চলে গেছে। মায়ের আদর ভালোবাসা একটুও পাইনি। মেয়েটা একটু বড় হতেই বাবার আদর ভালোবাসাও হারিয়ে ফেলেছে। তার বাবাও থাকে বেশিরভাগ দেশের বাহিরে, সারাদিন বাসায় একাই থাকে। মেয়েটা ওর তো নিজের ভাই বোন নেই, আর কেউ মেয়েটার একা একা ভালো লাগে বল দেখি? আমাদের এখানেই তো ও থাকে না যে দেখে রাখবো। তার বাবাকে ঠিক মতো কাছে পায় না, আদর ভালোবাসাও পায় না। মেয়েটা আমার সাথে যখনই কথা বলে কান্না করতে করতে কথা বলে, আসতেও পারে না কলেজের জন্য। আর বাসা দেখাশোনার জন্য আমরাই তো একমাত্র তার কাছের মানুষ। তোর সাথে ছাড়া আর কার সাথে এমন করবে বলতো? তোর চাচাতো মেয়েটা দুষ্টুমি ফাজলামো তো করবেই। নীরবের কিছুটা মন খারাপ হয়ে গেল কথাগুলো শুনে, কেননা রিয়ার মা নেই। ও দাঁড়ান, ছোট্ট করে পরিচয় দিয়ে নেই, নয়তো বুঝতে অসুবিধা হবে। রিয়া হচ্ছে নীরবের চাচাতো বোন। রিয়ার আম্মু ছোটবেলায় মারা যায় তার জন্মের সময়। এরপর রিয়ার আব্বু আর বিবাহ করেনি। সে একজন বিজনেসম্যান, তাই বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয় বিজনেসের জন্য। বড় লোক তো বটেই, কিন্তু টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের মেয়ে রিয়াকে সময় দিতে পারে না তার আব্বু। কাজের লোক রেখেছে, কিন্তু তাতে কি আর ভালো থাকা যায়? তারা শহরে থাকে। রিয়া নীরবের থেকে 1-2 বছরের বড়। নীরবের আপুরও ছোট্ট একটা কোম্পানি আছে, কিন্তু তারা রিয়ার আপুর মতো এত বড় লোক না, মধ্যবিত্ত যাকে বলে। কিন্তু তারা একই গ্রামেই থাকে। নীরব ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর রিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে। এখন গল্পে ফেরা যাক, বাকি পরিচয় গল্পের সাথে থাকুন, পেয়ে যাবেন। নীরব তখন বড় একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলো, তোমারে কেমনে বলি মা, ফোন কেন রিসিভ করতে চাই না? চাচা তো বোন না তো ছাই, মাইয়া তো না যেন পারমাণবিক বোমা। কেন যে বকি তা আমি শুধু জানি। আমি কাছে গেলেই সমস্যা হবে, কথা বললেই সমস্যা হবে, কিছু করার নেই, আমাকে পাথর হতে হয়েছে। গল্পের সাথে থাকুন, কারণ জেনে যাবেন তখনই নীরবের আম্মু বলে উঠলো, এই শোন, রিয়াকে আমি বলছি আসতে, ওনাকে গ্রামে এসেও গেছে। কি কাম সারছে? এইবার এইখানে অনেকদিন থাকবে। আমি শেষ, তাহলে ফোনেই জ্বালাইয়া তামা তামা করে ফেলে এখন তো আগুন জ্বালিয়ে দিবে। তার আব্বু আসার আগ পর্যন্ত থাকবে। তুমি কেন আসতে বললে? ও তো আমার মেয়ে, কেন আসতে বলবো না? ও আসলে আমার কাছেও ভালো লাগে, একটু হলেও তো যত্ন নিতে পারি, মায়ের আদর ভালোবাসা দিতেও পারি। তাই নাকি? আর শোন, রিয়া নাকি এসেও গেছে পুরোনো রাস্তায়, তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, একাই এসেছে, গিয়ে নিয়ে আয় তো। কি বলছো আম্মু? এই সন্ধ্যা রাতে ওই পুরনো রাস্তায় যাব? তুই জানো না ওই রাস্তায় কেউ চলাচল করে না সন্ধ্যার আগে থেকেই? জানি তো, মেয়েটা একা আছে, গিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। তোর আব্বুর বাসায় আগামীকাল আসবে, আজ কাজ আছে, শুক্রবার বন্ধ। তুই গিয়ে নিয়ে আয় জলদি, মেয়েটা একা আসছে। একা যাওয়ার যাবে না এমনিতেই, এটা পাগল। একা পেলে কি করে আল্লাহ জানে। কি রে, কি হলো? তাড়াতাড়ি যা। তুমিও তাহলে আমার সাথে আসো। আমি যেতে পারবো না, রিয়ার জন্য পায়েস রান্না করছি, তোর বন্ধুদের নিয়ে যা। ফোনে টাকা নাই, টাকা দাও। ঠিক আছে। বলে নীরবের আম্মু নীরবকে 20 টাকা দিয়ে যেতে বললো। নীরব টাকা নিয়ে একটু উপরে তাকিয়ে দেখে আকাশটা মেঘলা, বৃষ্টি হয়তো যে কোনো সময় চলে আসবে। চারদিকে ঠান্ডা বাতাস বইছে, আশেপাশে গাছগুলো ঝড়ের আওয়াজ দিচ্ছে। নীরব আর দেরি না করে চললো রিয়াকে নিয়ে আসতে। নীরবের ফোনে টাকা আছে, তবুও মিথ্যে বলে টাকা নিয়ে আসছে। তখন তার বন্ধু আবিরকে ফোন দিল, কিন্তু ফোন দিয়ে দেখলো ফোনটা বন্ধ। তখন সে বলে উঠলো, কাজের সময় 1 টাকাও পাই না, ধুর, কাউকেই কল দিব না, একাই নিয়ে আসবো।
নীরব কিছুটা পথ যাওয়ার পর প্রচন্ড বৃষ্টি পড়তে লাগলো, সাথে বাতাস বইছে, যেটাকে হালকা ঝোড়ো হাওয়া বলে। আশেপাশে কোনো বাসা বাড়ি নেই যে গিয়ে দাঁড়াবে, গাছের নিচে গিয়ে এখন দাঁড়ানো ঠিক হবে না। তখন নীরব বলে উঠল, এই ঝড়ের কবলে যাওয়া ঠিক হবে? গিয়ে নিয়ে আসবো নাকি পরে যাব? রিয়াও তো একা আছে। কি যে করি, বাসা থেকে ছাতাও নিয়ে আসে নাই, ভিজেই গেছি। তোর ফাজিল মায়ার জন্য এতটা কষ্ট করতে হলো। এই বলে নীরব যেতে লাগলো। পুরোনো রাস্তাটা সম্পূর্ণ হচ্ছে মাটির, গ্রামের রাস্তাগুলো বেশিরভাগ মাটির থাকে। এই রাস্তা দিয়ে কেউ চলাচল করে না। গ্রামের মানুষের কথা, এই রাস্তা নাকি ভালো না। 10 মিনিট হাঁটার পর দেখতে পেল সামনে একটা প্রাইভেট কার গাড়ি, তার উপর একটি মেয়ে বসে আছে। সেটা আর কেউ নয়, রিয়া। অন্ধকারে ঠিক মতো বোঝা যাচ্ছে না, গাড়ির লাইট অন করা, কিন্তু রিয়া গাড়ির উপরে বসে বৃষ্টি উপভোগ করছে, তাই ঠিক মতো দেখা যাচ্ছে না। নীরব পকেটে হাত দিয়ে দেখে ফোন একদম ভিজে গেছে। কি আর করা, তখন নীরব গাড়ির সামনে গিয়ে বলল, তুমি এই বৃষ্টির মধ্যে গাড়ির উপরে কি করো? আর বৃষ্টিতে ভিজতেছো কেন? নেমে আসো, জ্বর আসবে, শরীরটা খারাপ হবে। আসুক না জ্বর, তাতে কি হয়েছে? হোক না যা কিছু হওয়ার, সইতে পারবো সব। এই বৃষ্টি ভেজার সন্ধ্যা রাতে তোকে নিয়ে বৃষ্টিতে ভিজে হারিয়ে যেতে ইচ্ছে করছে। এটা বলেই গাড়ি থেকে নামলো রিয়া। তখনই বজ্রপাতের বিকট একটা শব্দ হলো, আর রিয়া তখন ভয়ে দৌড়ে গিয়ে নীরবকে শক্ত করে জড়িত হলো। তখনই রিয়ার গাড়ির ভিতর থেকে একটা গান বেজে উঠতে লাগলো। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। রিয়া তখন আরো শক্ত করে জড়িয়ে ধরল নীরবকে। বৃষ্টি তখনই যেন আরো বেড়ে গেল, সাথে ঠান্ডা বাতাস বইছে জোরে জোরে। নীরব একদম নিস্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনে হয়তো কিছু ঘুরছে, হয়তো তার মন চাইছে সেও রিয়াকে এখন শক্ত করে জড়িয়ে ধরে রাখতে বুকের সাথে, কিন্তু কোনো একটা কারণে বাধা দিচ্ছে। জড়িয়ে ধরতে রিয়া নীরবকে ভালোবাসে, কিন্তু এটা কোনোদিনও সম্ভব হবে না। জানতে হলে গল্পের সাথে থাকুন। রিয়া কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর দেখতে পেল নীরব চুপ করে দাঁড়িয়ে আছে। রিয়া হয়তো ভাবছিল তাকে নীরব জড়িয়ে ধরবে, কিন্তু না। রিয়া বুঝতে পেরে ছেড়ে দিয়ে তার ওড়না খুলে দুজনের কোমরে বেঁধে নিল। নীরব এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই রিয়া নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল, আর গাড়ি থেকে তখনই গানটা আবারও শব্দ আসতে লাগলো। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस अपना तेरा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो जान भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। নীরব মুখটা ঘুরিয়ে অন্যদিকে নিল। আর কিছু বলার আগেই রিয়ার সাথে সাথেই একটা ছোট্ট চাকু বের করে সোজা গলায় ধরল নীরবের। এটা দেখে নীরব বেশ অবাক হয়ে গেছে, আর কিছুটা ভয় পেয়ে গেল। তখন রিয়া সাথে সাথে বলে উঠল, খুন করে ফেলবো এখন বাধা দিলে আমায়, আমার কাছে অনেক জ্বালিয়েছিস, অনেক কষ্ট দিয়েছিস, কিছু বলিনি, সব সহ্য করছি। আজ বাধ্য হয়ে এখানে আসছি, সইতে না পেরে।
চুপচাপ দাঁড়িয়ে থাক বলছি এখন। রিয়া কথাটা একটু রাগী গলায় বললো আর চাকুটা একদম নীরবের গলায় নিয়ে ধরলো। একটু এদিক সেদিক হলেই শেষ। রিয়ার এমন কাণ্ড দেখে নীরব একটু ভয় পেয়ে গেল। কারণ কেননা রিয়া কি করে ফেলে তার কোনো ঠিক নেই। রিয়া খুবই রাগী, বেশি, যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে। তাই বাধ্য হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে বৃষ্টিটা যেন ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে আর গাড়িটা থেকে রোমান্টিক গান বেজে যাচ্ছে। এই মুহূর্তে এই সন্ধ্যা রাতে বৃষ্টিতে ভেজার থেকে রোমান্টিক মুহূর্ত আর হয়তোবা পাবে না রিয়া তার প্রিয় মানুষের সঙ্গে, তাই সেটাই উপভোগ করতে যাচ্ছে। তখন রিয়া জড়িয়ে ধরে বলতে লাগলো, জানিস, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তোর ছোঁয়ায়। তোকে কাছে পেয়ে তোর বুকে মাথাটা রাখতেই যেন নিজের প্রাণটা ফিরে পেলাম। নীরব কিছু বলতে চাইছিল, কিন্তু বলার আগে রিয়া নীরবের ঠোঁটে হাত দিয়ে বলে উঠল, জানিস, পৃথিবীর সব কষ্ট হাসি মুখে সহ্য করতে পারি রে, কিন্তু তোর দাও একটু কষ্ট সহ্য করতে পারি না রে। আপন মানুষের হাজারটা আঘাতের চাইতে প্রিয় মানুষের একটু অবহেলা অনেক কষ্টকর। আর কত অবহেলা করবি? নিঃশ্বাস অব্দি নিতে কষ্ট হচ্ছে আমার। অনেক ভালোবাসি তোকে। এই বলে রিয়া কাঁদতে লাগলো। নীরবকে কি বলবে বুঝতে পারছে না। তখন নীরব নিজেকে নিজেই মনে মনে বলতে লাগলো, যদি পৃথিবীর সব মানুষ চাওয়ার সাথে সাথে বিনা পরীক্ষায় তার ভালোবাসা পেয়ে যেত, কিংবা বাধা হয়ে কেউ না আসতো, কেউ বাধা না দিত, তাহলে হয়তো আর আজ রাস্তায় খোলা আকাশের নিচে পাগল হয়ে ভালোবাসার মানুষকে না পেয়ে ঘুরতো না কিছু হতভাগা মানুষ। কেউ আবার ভালোবাসা না পাওয়ায় নেশায় আসক্ত হতো না, কেউ আবার রাতের আধারে অন্ধকারে বালিশে মুখ লুকিয়ে কাঁদতো না। যদি চাওয়ার সাথে সাথে সবকিছু সহজে পেয়ে যেত, তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষটি হতো। পাওয়ার জন্য ভাগ্য লাগে, আর আমি তো চেয়েও পেলাম না। প্রকাশ করার আগেই মুখটা সেলাই করে দিয়েছে, বুকে ছুরি মেরেছে। চেয়েছিলাম খোলা আকাশে পাখির মতো দুজন উড়ে বেড়াবো, কিন্তু তা আর হয়ে উঠল না। আমি বন্দি হয়ে আছি কোনো এক খাঁচায়। কেউ একজন বন্দি করে রেখেছে যে খাঁচা থেকে বের হওয়া অসম্ভব। এখন চাইলেই খোলা আকাশে উড়তে পারবো না তোমাকে নিয়ে। তার চাইতে ভালো তুমি একাই উড়তে থাকো। সঙ্গী হিসেবে অন্য কাউকে বেছে নিও। আমি না হয় কল্পনায় তোমাকে ভালোবেসে যাব সারা জীবন। নীরব ভাবতে ভাবতে তার চোখ দিয়েও বৃষ্টির সাথে চোখের পানিগুলো মিশে পড়তে লাগলো। নীরব রিয়াকে ভালোবাসে, এটা রিয়া জানে, কিন্তু কোনো কিছু একটা হয়েছে যার কারণে নীরব চাইলেও রিয়াকে তার বুকে ঠাঁই দিতে পারছে না, ভালোবাসতে পারছে না। তারও জড়িত হতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে ভালোবাসি রিয়া, কিন্তু পাচ্ছে না। মানুষ এমনিতেই চুপচাপ হয়ে যায় না, তার পেছনে অবশ্যই কারণ আছে, আঘাত পাওয়ার গল্প আছে, আর সেটাই হয়েছে নীরবের সাথে। কিছুটা জানতে হলে গল্পের সাথে থাকুন, সবকিছু জানতে পারবেন, জেনে যাবেন আস্তে আস্তে। নীরব চুপচাপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর রিয়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে। নীরবকে জড়িয়ে ধরে নীরব দূরেও যেতে পারছে না, কারণ রিয়া তার ওড়না দিয়ে দুজনের কোমরে বেঁধে নিয়েছে একসাথে দুজনকে। তখন রিয়া আবারও বলতে লাগলো, তোর অবহেলাগুলোতে আমি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি। ঠিক মতো খাবারটা পর্যন্ত মুখে নিতে পারছি না, ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারছি না। আমার প্রতিটা নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। এই বুকের ভেতরে কেমন একটা ভয়ঙ্কর অন্ধকার হয়ে আছে। চিৎকার করে কাঁদছে, শব্দ করতে পারছে না। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তোকে পেতে। আর কতবার বলবো ভালোবাসি, এত কষ্ট দিচ্ছিস কেন? রিয়া তখন আবারও বলতে লাগলো, জানিস, দিনের বেশিরভাগ সময় সারাদিন অন্ধকারেই থাকি বসে। আর কতটা অবহেলা করবি কর, যতটা পারিস। একদিন হারিয়ে গেলে বুঝবি কতটা ভালোবাসি। মা যেমন ছোট্টবেলায় হারিয়ে গেছে, তেমনি আমিও হারিয়ে যাব। আর এই পাগলির ভালোবাসা পাগলামি খুঁজেও পাবি না। তখন নীরব সাথে সাথে রিয়ার মুখে হাত দিয়ে ধরে বলতে লাগলো, চুপ করো, অনেক হয়েছে, ভালো লাগছে না, এবার বাসায় চলো, আম্মু অপেক্ষা করছে। তখন রিয়া মুচকি হাসি দিয়ে বলে উঠল, ভেবেছিলাম উত্তরটা অন্য কিছু হবে, কিন্তু না, ভাবনা ভুল। সমস্যা নেই, মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবেসে যাব। তোর কাছে তোর সাথে আঠার মতো লেগে থাকবো। আমি আগেও বলছি তোমার আর আমার মধ্যে ভালোবাসা হয় না, তাই পাগলামি বন্ধ করো। এটা সম্ভব না, আমি ভালোবাসি না। এই কথাটি মন থেকে বলিসনি।
তোর মন আর চোখ বলছে তুই আমায় ভালোবাসিস। আমিও দেখে ছাড়বো কি করে ভালো না বাসিস। তুই তো ভালোবাসিস জানি, আর এই কথাটি তোর মুখ দিয়ে বলিয়েই ছাড়বো আমি, দেখিস। এই বলে ওনাটার বাঁধন খুলে দিয়ে নিয়ে বলল, কোলে করে গাড়িতে নিয়ে যা। পারবো না, গাড়ি নিয়ে বাসায় আসো, আমি যাচ্ছি হেঁটে। চাকুটা দেখেছিস? এটা কিন্তু আমার হাতে আছে। বেশি কথা বললে মেরে ফেলবো, তুই জানিস আমার রাগ কেমন। নীরব তখন বাধ্য হয়ে করে নিল। রিয়া তখন নীরবের গলা জড়িয়ে ধরল, বলল, এখন মনে হচ্ছে দুনিয়ায় সব থেকে বেশি সুখী আমি। এই বলেই আবার নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল। তখন নীরব জায়গায় দাঁড়িয়ে রইল, কোনো রেসপন্স দিচ্ছে না। তাই রিয়া ছেড়ে দিয়ে বলল, তুই না কর তো কি হয়েছে, আমি নিজেই করতে পারি। চুপচাপ এখন নিয়ে যা গাড়িতে। নীরব কিছু না বলে নিয়ে যেতে লাগলো। তখন রিয়া আবারও বলতে লাগলো, আমি জানি না কেন সৃষ্টিকর্তা তোর প্রতি এতটা দুর্বল করে দিয়েছে, কেন এতটা ভালোবাসা জাগিয়ে দিয়েছে। ফোন নম্বর থাকলে কল দিয়ে জিজ্ঞেস করতাম তোর মনের ভেতর কি বোম মারছে যে আমি যেতে পারছি না। নীরব মুচকি এসে গাড়িতে নিয়ে বসিয়ে দিল রিয়াকে। তখন নীরব গিয়ে পাশে বসে পড়ল, আর রিয়া গাড়িটা চালিয়ে সোজা নীরবের বাসার উঠানে নিয়ে গেল। এখনো বেশ বৃষ্টি হচ্ছে, দুজনেই ভিজে গেছে। তখন গাড়ি থেকে নেমে সোজা দৌড়ে ঘরে গেল নীরব আর রিয়া। ঘরে যাওয়ার পর নীরবের আম্মু বলে উঠল, কিরে, তোরা দুজন ভিজে গেলি কিভাবে? আর বলো না, বৃষ্টি বলেছিল তাই একটু ভিজে আসছি। এখনো তোর শয়তানি কমলো না? হয়েছে আম্মু, কথা বাদ দাও, আর শুকনো কাপড় দাও, ঠান্ডা লেগে যাবে। দিচ্ছি, তুই তোর রুমে যা। আর রিয়ামা, তুই আয় আমার সাথে। নীরব তখন নিজের রুমে চলে গেল, আর রিয়া নীরবের আম্মুর সাথে নীরবের আম্মুর ঘরে গেল। যাওয়ার পর বলল, এই নে তোয়ালে, মাথা মুছে তাড়াতাড়ি শুকনো কাপড় পরে নে, নয়তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি যাই, খাবার রেডি করি গিয়ে তোর জন্য। না না, এখন না, আরো পরে খাবো আমি। চুপ কর, এই জন্য না খেয়ে খেয়ে শুকিয়ে গেছিস। এত দূর থেকে আসছিস, অল্প কিছু খেয়ে নে, মুখ শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ঠিক আছে, তোকে আমাকে খাইয়ে দিতে হবে। এত বড় হয়ে গেছিস, এখনো খাইয়ে দিতে হবে আমায়? এত বড় কই আর হলাম, হলে তো বিয়ে হয়ে যেত তাই না? বিয়ে যেহেতু হয়নি তাহলে আমি ছোট এখনো। তা বিয়ের জন্য বাধা দিল কে? করে নে। বললেই কি আর করা যায়? তোমার শয়তান পোলা তো রাজি হচ্ছে না। হলে তো কবেই বিয়ে করে এতদিনে আমি মা হয়ে যেতাম, তোমরা নানা নানি হয়ে 10-12টা হয়ে যেতে। কিরে, কি ভাবছিস? যা কাপড় পরে আয়, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এরপর নীরবের আম্মু চলে আসলো খাবার রেডি করতে, আর রিয়া শুকনো কাপড় পরে নিল ততক্ষণে। এদিকে নীরব রুমে এসে শুকনো প্যান্ট শার্ট পরে মোবাইল ফোনটা ফ্যানের নিচে রাখলো, কারণ ফোনটা ভিজে গেছে। বেশি ভিজতে পারেনি পকেটে থাকায়। কিছুক্ষণ পর নীরবের আম্মু খাবার রেডি করে ডাকলো নীরবকে সহ। রিয়া আগেই গিয়ে বসে আছে, নীরবের আম্মু খাইয়ে দিচ্ছে। তখন নীরব গিয়ে পাশে বসে পড়লো, আর কিছু না বলে খেতে শুরু করলো। এদিকে রিয়া খাবার খাচ্ছে আর নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবের আম্মু একা একা কথা বলছে। নীরব রিয়ার এমন তাকানো দেখে জলদি অল্প খেয়ে নিজের রুমে চলে আসলো। এসে দরজা বন্ধ করে দিল। রিয়ার খাবার খাওয়া হলে নীরবের আম্মু বলে উঠলো, তুই আজ আমার সাথে থাকবি, আমার রুমে আয়। আগামীকাল না হয় অন্য রুমে থাকিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নীরবের সাথে কথা বলে আসছি একটু। সকালে কথা বলিস, এখন আয়, আমি ঘুম পাড়িয়ে দিই, ঘুমাবি। ঘুমের ওষুধ তো তোমার পোলা, ওর সাথে কথা না বললে না দেখলে ঘুম আসবে না। নীরবের আম্মু টেনে রিয়াকে ঘরে নিয়ে চলে গেল। ঘরে যাওয়ার পর শুয়ে থাকতে বলল। রিয়া শুয়ে আছে। নীরবের আম্মু পাশে শুয়ে নানান কথা জিজ্ঞেস করছে। বলছে রিয়া শুধু হ্যাঁ বলে যাচ্ছে, হ্যাঁ বলে যাচ্ছে, আর মনে মনে নীরবের কথাই ভাবছে, আর কিছুই খেয়াল নেই এদিকে। এদিকে নীরব কিছুক্ষণ বই নিয়ে পড়ার পর ঘুমানোর প্রস্তুতি নিল। খাটে গিয়ে শোয়া মাত্রই নীরবের ফোনে কল আসলো। ফোন নম্বরটা দেখে কিছুটা ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। রিসিভ করা মাত্রই ওপাশ থেকে রাগী গলা একটি ছেলে কথা কেউ বলে উঠলো, এইখানের কথাগুলো মনে রাখবেন সবাই ভালো করে। এইখানে টুইস্ট আছে, রহস্যময়, যা এটা পরে ক্লিয়ার করা হবে। আপাতত রহস্যময় থাকুক। এতক্ষণ লাগে কেন তোর ফোন ধরতে? আসলে ঘুমিয়ে পড়ছিলাম তো, তাই সরি। নেক্সট টাইম যেন লেট না হয় ফোন ধরতে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, রিয়া নাকি তোদের বাসায় গেছে?
আজ সন্ধ্যায় আসছে। মনে আছে কিনা বলেছিলাম সেদিন পার্টিতে তোর বাপের সামনে তোকে সহ? মনে আছে, চিন্তা করবেন না। আমি আমার জন্য সম্পর্কে কোনো কিছুই হতে দিব না। বিয়ে রিয়াকে দূরে রাখবো। তারা আমার বাবার জন্য যা করেছে তার জন্য এমনিতেই আমরা কৃতজ্ঞ। আমি চাইবো না আমার বাবার অসম্মান হোক, ছোট্ট হোক, তারা ভুল ভাবুক। রিয়ার থেকে আমি দূরে থাকবো। মনে থাকে যেন। যদি আমার কানে কিছু আসে তাহলে হাত পা ভেঙে ফেলবো। ওর দিকে তাকাবি না, দূরে থাকবি। ঠিক আছে। আর রাখছি ফোন, বোমা, এখন সকালে তোর সাথে কথা হবে। কিছু হয়তো বুঝতে পারছেন না, তাই না? গল্পের সাথে থাকুন, সবাই জানবেন। এই বলে ফোন কেটে দিল। ছেলেটি নীরব একটা বড় নিঃশ্বাস ফেলে চুপচাপ নিস্তব্ধ হয়ে শুয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে সবাই সুখী, কেউ কল্পনাতে, কেউ বা বাস্তবে। যারা কল্পনাতে সুখী তারা বাস্তবে হাজারো সমস্যার সম্মুখীন, তাই তারা কল্পনাতেই সুখী, বাস্তবে নয়। যারা বাস্তবে সুখী তারা ভাগ্য নিয়েই জন্মানো, আমার মতো পোড়া কপালের মতো নয়। আমার জন্মটা হয়েছে পড়তে, স্বপ্ন দেখা যায়, ছোঁয়া যায় না, তাই তো যাওয়ার আগেই পেলাম না কিছু আজও। নীরব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। হঠাৎ আবারও কারো কলে ঘুম আলো। তাকিয়ে দেখে নীরবের বন্ধু আবিরের কল। রাত 12টা বাজে। এত রাতে কল দেখে অবাক নীরব। তখন নীরব ফোন রিসিভ করে বলে উঠলো, কি রে, এত রাতে কল দিলি যে? একটু বাইরে আয়, আমি আর অভি দাঁড়িয়ে আছি। বলিস কি? কি হয়েছে এত রাতে আমার বাসায়? আগে বাইরে আয়, তারপর বলছি। ঠিক আছে। নীরব তখন উঠে বাইরে গেল। গিয়ে দেখে আবির আর অভি 3টা 5 টাকার কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব বলে উঠলো, তোরা এত রাতে আমার বাসায় কি করিস? তখনই অভি বলে উঠলো, আমার জন্মদিন আজ। আর হ্যাঁ, কেন তোর মনে নেই? না, আজ তো আমার জন্মদিন না। তাহলে কিসে জন্মদিনের কথা বলছিস তোরা? হ্যাপি টুনটুনি কাটিং ডে। দোস্ত, আজ তো টুনটুনির কাটিং ডের জন্মদিন। কিসের? নীরব তখন দৌড়ানি দিয়ে আবির আর অভিকে বলল, হালাত পুতেরা, রাত 12টার সময় ঘুম ভাঙিয়ে আসছিস টুনটুনি কাটিং ডের জন্মদিন পালন করতে? দাঁড়া। না, আর দাঁড়ানো যাবে না, কপালে তালে দুঃখ আছে, সকালে কথা হবে, বাই বাই। এই বলে দৌড়ে চলে গেল আবির। আর অভি তখন নীরব নিজের রুমে আসছিল। হঠাৎ রিয়ার কল আসলো। ব্লক খুলে দিয়েছে নীরব। তখন রিসিভ করার পর রিয়া বলল, হ্যালো জান্স, তুই তরগো? মঙ্গল গ্রহের চিপায় কাঁচা বেচি বেচবা? তাহলে আসো। যা, শয়তান, খালি শয়তানিস, দুষ্টমি করে। তুমি কই? রুম ফাঁকা যে। যেখানে খুশি আছি তাতে তোমার কি? তুমি ঘুমাও, তোমার জানতে হবে না। এটা বলেই নীরব আর কিছু না বলে ফোনটা কেটে দিল। দিয়ে সাথে সাথে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে পিছন ফিরতে দেখলো রিয়া গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই নীরবকে ধাক্কা মেরে খাটে ফেলে উপরে বসে পড়ল। উপরে বসে রাগী গলায় রিয়া তখন নীরবকে বলে উঠল, ওই, তুই তারা তারা কথা বলিস কোন সাহসে? আমি কিছু বলি না বলে যা খুশি বলবি নাকি? আর একবার বললে মেরে হাত পা ভেঙে ফেলবো। তোকে ভালোবাসি বলে কি হয়েছে? মারতে পারবো না নাকি? ছাড়ো, আমার উপর থেকে নামো। না, নামবো না। নামো বলছি উপর থেকে। এই বলে নীরব রিয়াকে ধাক্কা দিচ্ছে তার উপর থেকে নামতে, কিন্তু রিয়া বেচারি নামছেই না। তখন রিয়া নীরবের 2 হাত 2 দিকে চেপে রেখে একদম নীরবের ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে গিয়ে বলতে লাগলো, চুপচাপ সোজা হয়ে শুয়ে থাক। এত নড়াচড়া করিস কেন? হ্যাঁ, খেয়ে তো ফেলছি না তোকে। তবে হ্যাঁ, খাবো এখন না, পরে। বেশি নড়াচড়া করলে কিন্তু আম্মুকে ডাকবো এখন। এই না না। তাহলে চুপচাপ শুয়ে থাক, আমায় আমার কাজ করতে দে। ইস, তোর ঠোঁটটা দেখে কেন জানি লোভ সামলাতে পারছি না। মন চাইছে এখনই কামড়িয়ে ছিঁড়ে খেয়ে ফেলি। কি লজ্জা রে। রিয়া তখন নীরবের ঠোঁটে হালকা একটা কিস করে বলে উঠল, আচ্ছা, একটা কথা বলছি, শোন। জানিস, বাবুই পাখি এমন একটা পাখি যে পাখিটা নিজের ছোট্ট ঘরটা তৈরি হওয়ার পর থেকে কখনো নিজের ঘর ছেড়ে কোথাও যায় না। রোদ বৃষ্টি ঝড়ে সে সব সময় থাকে তার ঘরে। ঝড়ে অন্য পাখিরা যেন যখন আশ্রয় খুঁজে বড় দালান কোঠা ঘরে, তখন বাবুই পাখি নিজের ঘরে ঝড় বৃষ্টিতেই কষ্ট করে আশ্রয় হিসেবে নিজের ঘরটাতেই থাকে।
এর মানে হয়তো বুঝতে পারছিস না, তাই না? কেন বললাম? নীরব মাথা নাড়িয়ে না বললো। তখন রিয়া বলে উঠল, এর মানে হচ্ছে আমার মনের ভেতরে ছোট্ট ঘরে তুই আছিস। যখন থেকে তোকে ভালোবেসে মনের ঘরে জায়গা দিলাম, তখন থেকেই আমি তোর সাথেই আছি। ভালোবেসে বলছিলাম কখনো ছেড়ে যাব না তোকে, না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজের করেই নিবই। তোকে কিন্তু মনের ঘরে আমার তুই গিয়ে ঝড় বৃষ্টির মতো আঘাত করিস, ভালোবাসা না দিয়ে। এত আঘাত দিস না যেন ঘরটা ভেঙে যায়। যদি এই মনের ঘরটা ভেঙে যায় তাহলে অন্য কেউ হয়তো অন্য কাউকে খুঁজে নেয়, কিন্তু আমি এই পৃথিবী থেকে বিদায় নিব। মনে রাখিস তোকে অনেক ভালোবাসি। আমার মনের ভেতর তুই শুধু। তুই কতবার না করবি তুই আমায় ভালোবাসিস না? আমি ঠিকই তোর কাছ থেকে ভালোবাসা আদায় করে নিব একদিন। এত রাতে আমার ঘর থেকে দয়া করে এখন যাও আম্মু, দেখলে সর্বনাশ হয়ে যাবে। উপর থেকে নামো আর পাগলামি বন্ধ করো প্লিজ। এইগুলা ভালোবাসা কি আমার পাগলামি মনে হচ্ছে তোর? এত রাত তো কি হয়েছে? তুই আমার ঘুমের ওষুধ, আর তোর ঠোঁট দুটি হচ্ছে ট্যাবলেট। আমার ঘুমের আমি যখন খুশি আসবো ওষুধগুলো খেতে, তাতে কার কি? ছাড়ো আমায়। ঢং, নিজের রুমে যাও। নীরব আর কিছু বলার আগে তার ঠোঁটের সাথে রিয়ার ঠোঁট ডুবিয়ে দিল। লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, কি চাস বল তুই? তুই চাইলে নিজের সব কিছু দিতে রাজি। কিছুই চাই না, হয়েছে এখন যাও। রাগ হচ্ছে কিন্তু এইবার। রাখ তোর রাখ, আগে আমায় দেখ না কেমন লাগছে গেঞ্জিতে। বান্ধবীরা বলে হট লাগে, তোর কাছে কেমন লাগছে গেঞ্জিতে? ভালো করে দেখ তো। এই বলে রিয়া তার এক হাত দিয়ে হালকা একটু কোমর থেকে গেঞ্জিটা উপরে তুলে নীরবকে চোখ টিপ মারল। তখন নীরব বলে উঠল, কি করছো, পাগল হয়ে গেছো নাকি? কেমন লাগছে বল না। নীরব চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল আর বলল, গেঞ্জিটা নামাও আর যাও এখন বলছি। গেঞ্জিটা আর একটু ছোট্ট হলে ভালো হতো, তাই না? চুপ করে রইল নীরব অন্যদিকে তাকিয়ে। তখন রিয়া আর একটু গেঞ্জিটা উপরে তুললো আর বলে উঠল, এই দেখ, কোমরটা কি হট লাগছে না, তাই না? এদিকে তাকা, কি রে কিছু বল। দেখ না, নাকি খুলে ফেলবো? দাঁড়া, খুলেই ফেলি, বুঝতে পারছি। নাউজুবিল্লাহ, বুঝতে পারছি। এর মতলব খারাপ। জলদি আমায় কেটে পড়তে হবে। রিয়া বলে 2 হাতে ধরে খোলার জন্য প্রস্তুতি নেবে। তখনই নীরব বলে উঠল, পিছনে কে জানি, দেখো। কোথায় কে? রিয়া পেছনে তাকাতে নীরব ধাক্কা দিয়ে সরিয়ে জলদি রুম থেকে বের হয়ে গেল আর বলে উঠল, তুমি থাকো, আমি গেলাম। নেক্সট টাইম এমন পোশাক পরে আমার সামনে আসা তো দূরের কথা, আশেপাশে যেন আমার না দেখি। আর এইগুলো পাগলামি বন্ধ করো। আমি তোমাকে ভালোবাসি না, তাই দূরে থাকো। এই কই যাচ্ছ? শোন। নীরব ততক্ষণে তাদের তৃতীয় রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইল। এদিকে রিয়া বলতে লাগলো, ভাবছিলাম কিছু একটা করব, তার আগেই চলে গেল। দূর, কতক্ষণ দূরে সরিয়ে রাখবে? দূরে দূরে থাকবে, আমিও দেখবো, আমিও আঠার মতো লেগে থাকবো। সবে মাত্র শুরু। এই বলে রিয়া যখন চলে আসবে তখন নীরবের ফোনটা দেখে হাতে করে নিয়ে আসলো। নীরবের আম্মুর সাথে এসে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে নীরবের ফোনটা দেখতে লাগলো লক ছাড়া ফোন। এদিকে নীরব নিজের ফোনটা নেই দেখে দৌড়ে রুমে আবার আসলো। এসে দেখে ফোনটা নেই। তার আর বুঝতে বাকি রইল না রিয়া নিয়ে গেছে। তখন নীরব মনে মনে বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে। কি হয় কে জানে। যদি ওই ছেলের সঙ্গে কথা বলা কল দেখে তাহলে আমি শেষ। নীরবের কিছু চিন্তা না করে গিয়ে শুয়ে পড়লো। সকালে নীরবের আম্মু ডাকে নীরবের ঘুম ভেঙে গেল। তখন নীরব উঠে গিয়ে ফ্রেশ হয়ে তার আম্মুর কাছে গেল। তখন নীরবের আম্মু বলে উঠলো, আচ্ছা বাবা, তুই কি রিয়াকে গতকাল রাতে বকাঝকা করেছিস আবার? কেন? না, কেন আম্মু হঠাৎ এই কথা? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। না, রাতে আসলে কান্নার শব্দ পেলাম, সকাল থেকে রেগে আছে, কিছু বলতেই পারছিলাম এটাকে। কোথায় রিয়া এখন? তোর 2 বন্ধুর সাথে লিমার বাড়ি গেছে। কি সর্বনাশ করছে? ভাবছেন আবার লিমাকে? লিমা হচ্ছে নীরবের বেস্ট ফ্রেন্ড। একই কলেজে পড়ে আবির, নীরব এরা বেস্ট ফ্রেন্ড বলে একটু মেসেঞ্জারে শয়তানি ফাজলামি করে লিমার সাথে রোমান্টিক চ্যাট করেছে। সেটাই রিয়া দেখে নিয়েছে, তাই সকালে নীরবের বন্ধুদের নিয়ে গেছে তার বাড়ি। সর্বনাশ, আল্লাহ জানে আজ কি করে। তার মানে লিমার সাথে করা চ্যাট দেখে নিছে, আর কি কি দেখছে কে জানে। এখন কি খাবার খাবি? না, আরো পরে খাবো। এখন গলা দিয়ে ভাত যাবে না আমার। ফোনটা কই দেখছো? সকালবেলা রিয়াকে কার ফোন নিয়ে জানি হাত উড়ে দিয়ে ভাঙছি। ঘরে গিয়ে দেখ, সেটা রাখা আমার ঘরে।
নীরব তখন দৌড়ে গিয়ে দেখে এটা তার ফোন। রিয়া ফোন ভেঙে ফেলেছে। তখন নীরবের মনটা অনেক খারাপ হয়ে গেছে। মন খারাপ করে ফোনটা হাতে নিয়ে তখন নীরব নিজের ঘরে গিয়ে বসতে রিয়ার কণ্ঠ শুনলো বাহিরে। নীরবের আম্মুকে বলছে, উঠছে তোমার শয়তান পোলা। দেখ নিজের রুমে আছে। তোমাকে লিমার আম্মু এক্ষুনি যেতে বলছে, একটু যাও তো। কেন হঠাৎ আমায় ডাকলো? গেলেই বুঝতে পারবে, যাও। আচ্ছা, তোর যদি খাবার খেতে মন চায় তাহলে নিয়ে খাস, আর নীরবকে দিস। আমি যাই গিয়ে শুনে আসি। আচ্ছা ঠিক আছে। তখন নীরবের আম্মু চলে গেল আর রিয়া জলদি নীরবের রুমে এসে দরজা বন্ধ করে নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। নীরব রাগী চেহারা দেখে উল্টো একটু ভয়ে আছে কিনা কি করে। তখনই ফোনটা বেজে উঠল রিয়ার। তখন রিয়া তার ফোনটা নীরবকে দেখিয়ে বলে উঠল, এই জানোয়ারের ফোন নাম্বার তোর কাছে কেন ছিল? ওর সাথে কি কথা আছে? কি কথা বলিস বল আমায়। এই হচ্ছে সেই ফোন নম্বর। দেখালো যেটা নীরবকে গতকাল রাতে কল দিয়েছিল, রিয়ার থেকে দূরে থাকতে বলেছে। নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কি বলবে এখন বুঝে উঠতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন রিয়া পাশে দেখলো গ্রামের ভাষায় বটি বলে, যেটা দিয়ে শাকসবজি কাটা হয়, বটি রাখা, সেটা হাতে নিয়ে বলল, বল লিমার সাথে কি সম্পর্ক, আর এই জানোয়ারের ফোন নাম্বার তোর কাছে কেন? নয়তো এই বটি দিয়ে আজ তোরে কাটবো। নীরব তো ভয়ে শেষ রিয়ার ধামকি দেখে। তখন রিয়া বটি নিয়ে নীরবের গলায় ধরে বলে উঠল, তোরে মাছের মতো কেটে পিস পিস করবো আজ। সাহস বেড়ে গেছে তাই না? আমায় রেখে অন্য মেয়ের সঙ্গে টাঙ্কি মারা? কোথায়? আমায় তো মিষ্টি মিষ্টি কথা বলিস না? ওই মাইয়ার লোক এত রসের কথা কেন? নীরব রিয়ার এমন ব্যবহার দেখে অবাক হওয়ার সাথে সাথে প্রচন্ড ভয় পেয়ে গেল। এমনিতেই নীরবের মন খারাপ, তার ফোনটা ভেঙে দিয়েছে, তার উপর আবার রিয়ার ধামকিতে একটু ভয় পেয়ে গেল। তখন রিয়া আবারও ধমক দিয়ে বলে উঠল, বল এই জানোয়ারের ফোন নাম্বার তোর কাছে কেন? নীরব তখন মন খারাপ করে বলে উঠল, আমি জানি না কেন কল দিয়েছে ছেলেটা। আমি তো চিনি না তাকে, গতকাল রাতেই কল দিয়েছিল। আমি ঘুমেছিলাম বলে কথা হয়নি। ঠিক আছে শোন, আর কোনোদিন এই ছেলের সঙ্গে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ফোনটা ভেঙে দিয়েছো কেন? তোর ফোন একটা ভেঙে দিয়েছি, 10টা কিনে দিব। কিন্তু আগে বল লিমাকে কি সম্পর্ক ওর সাথে? কি রসের রসের কথা এত? কথাটা বলেই রিয়া বডিটা গলার সাথে চেপে ধরল নীরবের। রিয়ার আগে ফোপাচ্ছে, ফুসফুস করছে, একটু এদিক সেদিক হলে নীরব শেষ। তখন নীরব রিয়ার রাগ দেখে বলে উঠল, লিমা আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হোক আর যাই হোক, তুই কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না। কেন? বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বললে কি হয়েছে? দেখ, এত কথা বলতে পারবো না, তবে এটাই শুনে রাখ শেষ কথা। আগুনের কেরোসিন তেলে ঢালিস না, তাহলে এই আগুন জ্বালিয়ে তোকে মারবো। আমি বলছি মানে বলছি, কারোর সাথে কথা বলবি না, তাহলে এই বটি দিয়ে কেটে পিস পিস করব। কিন্তু নীরব কিন্তু বলার আগেই রিয়া আবার বলে উঠল, মন প্রাণ সবই দিয়েছি তোকে, শুধু দেহটাই বাকি আছে। দেওয়ার চাইলে এখনই দেহটাও বিলিয়ে দিতে পারি নিলে। তারপরও অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না, কারণ তোকে আমি অনেক ভালোবাসি। অন্য কারোর ছায়াও যদি সূর্যের আলোয় তোর উপরে পড়ে, সেটাও সহ্য হয় না। আমি তোমাকে কতবার বলছি আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক হবে না। আমি আগ্রহী নই, তবু কেন এমন পাগলামি করছো? আমি তোকে কতবার বলেছি আমি তোকে ভালোবাসি। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আর কিছু হয় না। কিছুতেই সম্ভব না। সম্ভব হবে, আর যদি না হয় তাহলে তোকে তো এক্ষুনি খুন করব আমি। দাঁড়া। কথাটা বলেই রিয়া যে বডি দিয়ে মারবে, তখনই বাহির থেকে নীরবের আম্মুর কণ্ঠ শুনল। তখন নীরব বলল, আম্মু আসছে। এই বলে নীরব বেরিয়ে আসতে লাগলো। তখন রিয়া বলে উঠল, বেঁচে গেছিস আজ আম্মুর আশায়। নীরব কোনো কথা না বলে জলদি বেরিয়ে আসলো তার আম্মু আসার আগেই ঘরে। তখন পেছনে পেছনে রিয়াও আসলো। রিয়া এসে বলে উঠলো, তখন কথা বলে আসছো? তোরা খেয়েছিস? না। শিগগিরি আয়, আমি খাবার দিচ্ছি, খেয়ে নে। নীরব তখন বলে উঠলো, আমি এখন খাবো না, একটু পর খাবো, তোমরা খেয়ে নাও। তাহলে আমিও পরে খাবো। তাহলে কি করার? আচ্ছা ঠিক আছে। আম্মু, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি, এসে খাবো। দাঁড়া একটু, তোর সাথে কথা আছে। রিয়ামা তুই ঘরে যা, আমি নীরবের সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। রিয়া তখন আবার ঘরে চলে গেল আর নীরবের আম্মু নীরবকে টেনে একটু দূরে নিয়ে আসলো। এসে বলল,
তুই জানিস রিয়া কি করছে? কি করছে? রিমার আপুর সাথে ঝগড়া করে আসছে। কি বলছে? এটাই ভাবছিলাম হবে। লিমা নাকি তোর আর রিয়ার সংসার ভাঙতে চাইছে। মা মেয়েকে ঠের দিয়ে আসছে, যদি কিছু হয় সম্পর্কে তোদের দুজনের, তাহলে নাকি মা মেয়েকে মেরে হাসপাতালে পাঠাবে। কি দজ্জাল মাইয়া রে বাবা, একেবারে রিনা খান। আরো অনেক কথাই বলেছে, সেগুলো থাক। এখন শোন বাবা আমার কথা। দেখ, রিয়া যা চাইছে, যা করতে চাইছে তা কোনোদিন হবে না। জানি আম্মু, এটা হবে না। রিয়া যা চাইছে করতে। তুই তো নিজেই জানিস কেন হবে না। আমি জানি রিয়া আজকালের মতো তোকে পাওয়ার জন্য আমার কাছে বলবে, তখন আমি কিছু বলতে পারবো না, কারণ নিজের মেয়ের মতোই দেখি ওরে। আমি চাই না কিছু বলে কষ্ট দিতে। তার আগে তুই কিছু কর, বোঝা ওকে। এই মায়াকে বোঝালেও বুঝবে না। যে করেই হোক বোঝা বাবা। আমরা তো চেয়েছিলাম, কিন্তু কি করব বল, এমনটা হবে ভাবতেই পারিনি। কি হয়েছিল সেটা আপাতত রহস্যময় থাকুক, গল্পের সাথে থাকুন, জেনে যাবেন। জানো আম্মু, ওরে আমি অনেক ভালোবাসি। কি করে আমি ছাড়া থাকবো? তুই তো জানো, কি করে ফিরিয়ে দিব বলো? কথাটা বলেই নীরব কান্না করতে লাগলো তার আম্মুকে জড়িয়ে ধরে। তখন নীরবের আম্মু তার আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে বলে উঠলো, কাঁদিস না বাবা, আমি বুঝি তোর কষ্টটা। কি করবি বল, কিছু জিনিস ভাগ্যে লেখা না থাকলে জোর করে পাওয়া যায় না, আর ভাগ্যে লেখা থাকলে কেউ আটকে রাখতে পারে না। আমি বলতেও পারবো না পালিয়ে যা, তাহলে লাশ পাবি আমাদের। তা তুই জানিস সেদিন পার্টি শেষে কি হয়েছে। ভুলে যাস না বাবা, হারলে তোকে দেখিস। তোর কপালে লেখা থাকলে অবশ্যই পাবি, রিয়া হোক আর অন্য কেউ। যা এখন, কোথায় যাবি? আর তোর বাবা বিকেলে আসবে, আমি দুপুরে একটু এক জায়গায় যাব, তুই তখন রিয়াকে বুঝিয়ে বলিস। ঠিক আছে আম্মু। কথাটা বলেই নীরব সেখান থেকে চলে আসলো তার বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে এসে বসে আড্ডা দিতে লাগলো। তখন আবির বলে উঠলো, আচ্ছা বন্ধু, একটা কথা বলবি? বলো কি? রিয়া তো তোকে ভালোবাসে, তাহলে তুই কেন ভালোবাসা দিয়ে কাছে টেনে নিচ্ছিস না? নিতে তো চাই ভালোবেসে কাছে টেনে, কিন্তু কি করব বলো, ভাগ্য যে খুবই খারাপ, চাইলেও পাবো না, কাজ হবে না। আচ্ছা, সেই ছেলেটা কে যে প্রতিদিন ঠেট দিত? এই জন্যই তো সব সমস্যা। কেন, কি হয়েছে বল তো? বলবি বলে আর বলছিস না। আজ সন্ধ্যায় নদী ধারে আসি, সব বসে বসে বলবো। ঠিক আছে। এরপর আরো কিছুক্ষণ নীরব আড্ডা দিয়ে বাসায় এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাসায় বসে সময় কাটিয়ে দিতে লাগলো। দুপুরে নীরবের আম্মু চলে গেল এক জায়গায়, আসতে কিছু সময় লেট হবে। এই ফাঁকা বাসা পেয়ে নীরবকে একা পেয়ে রিয়ার মাথায় যত সব আজেরা উল্টোপাল্টা বুদ্ধি আসতে লাগলো, উল্টোপাল্টা চিন্তা আসতে লাগলো। বসে বসে কিছু প্ল্যান করলো, কিছু আজ করেই ছাড়বে সে নীরবের সাথে। আর এদিকে নীরব ভাবছে তাকে বুঝিয়ে পারা যাবে না, সবার ভালোর জন্য তাকে রিয়ার সাথে কিছু একটা করতে হবে, যাতে অভিমানে সে বিয়ে করে নেয় সেই ছেলেকে। এদিকে রিয়া উল্টোপাল্টা ভেবে সাথে সাথে তোয়ালে পেঁচিয়ে গোসল করতে ওয়াশরুমে গেল। রিয়া বাইরে কাপড় রেখে কিছুক্ষণ পর নীরবকে ডাকলো। নীরব আসার পর বলল, কি হয়েছে বলো? শুনছো, আমি না ভুলে কাপড়গুলো বাইরে রেখে আসছি, একটু দিয়ে যাও। কি ব্যাপার আজ তুমি করছো বলছো, ব্যাপার কি? কই দাও, ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে দিচ্ছি। কি ভুলো মন, গোসল করতে গেছে কাপড় না নিয়ে? মানুষের ভুল হতেই পারে, আমি তাড়াতাড়ি এসে গেছি তাই ভুলে গেছিলাম। এখন দাও, বেশি কথা না বলে। তখন নীরব রিয়ার কাপড়গুলো নিয়ে দরজার বাইরে থেকে হাত দিয়ে এগিয়ে দিল। রিয়া তখন সাথে সাথেই নীরবকে টেনে ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসতে লাগলো আর বলতে লাগলো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ফাঁদে তুমি আজ পা দিয়েছো, এইবার কই যাবা তুমি? পালিয়ে যান। এদিকে নীরব রিয়াকে তোয়ালে পড়া দেখে অবস্থায় লজ্জায় একদম শেষ। তখন নীরব চোখ বন্ধ করে বলে উঠলো, কি করছো, পাগল নাকি? আমায় গোসলখানায় টেনে নিয়ে আসলে কেন? পাগল হয়ে গেছি বলেই তো নিয়ে আসছি টেনে, একসাথে আজ এখানে রোম্যান্স করব। ছি ছি ছি, কি সব উল্টাপাল্টা কথা বলছো, দেখি সরো, যেতে দাও, পাগলামি করো না। পাগলামি না করলে কি আর হয়? আমার মন প্রাণ সবই দিয়েছি তোকে, শুধু দেহটাই বাকি। এখন সেটাই দিব, আর নয়তো তোরটা নিব। সি সি, সরো, পাগলামি না করে দরজা খোলো বলছি। তার আগে তুমি চোখটা খোলো। একদম না, আমি চোখ খুলবো না, আমায় যেতে দাও। যেতে তো দেওয়া যাবে না, হয় চোখ খোলো নয়তো আমি তোমার কাপড়। রিয়া বলার আগেই নীরব বুঝে নিল কি বলতে চাইছে। তখন চোখ খুলে বলল, চোখ খুলছি বাবা, এবার শান্তি, প্লিজ যেতে দাও। পাগলামি করো না,
তোমার আর আমার মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়া আর কিছু হবে না। শুধু শুধু এইগুলো কাজকর্ম করে ভালোবাসা দেখিয়ে লাভ নেই। দরজার সামনে থেকে সরো। দেখ, তোর আজ এরা কথা কানে নেওয়ার সময় আমার নাই। তোরে আমি ভালোবাসি, তাই সবই দিতে পারি। বহু বছর আগেই বলছি, তোকে পাওয়ার জন্য সব করতে পারি। তাই তো এখন আমার জালে ফাঁসিয়েছি। দরজা তো খোলা যাবে না। দেখ না, তোয়ালেতে আমায় কেমন লাগছে, নাকি এটা সরিয়ে দেব? আল্লাহ, এই মাইয়ার মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি কিছুই দাওনি? ঘাট তেরামি করতেই তেরা করে পাঠিয়েছ। বাচ্চাদের বোঝালেও বুঝে, এরে জিন্দিগিতেও বোঝালে বুঝে না। কেন বুঝে না? ছেলেটা আমায় নিয়ে আগ্রহ দেখিয়ে এখন কেন দেখায় না? দূরে সরে আসছে কেন? তার কারণ খোঁজার চেষ্টাই করে না। এদিকে রিয়া নীরবকে ওয়াশরুমে দেয়ালে সে ধাক্কা দিয়ে সাথে সাথে দু হাত দুদিকে চেপে ধরল, আর দু পায়ে রিয়া তার পা নীরবের পায়ের উপর রেখে তার একদম কাছে গিয়ে বলে উঠল, এত রোমান্টিক মেয়ে আর কোথাও পাবি না। মেনে নে, আমায় ভালোবাস। আমায় এটা হয় না, বোঝার চেষ্টা করছো না কেন? বুঝতে হবে না, আমার যা বুঝার বুঝে গেছি। কি বুঝছো? একবার দেহের মিল হলেই রাজি হবি, বুঝতে পারছি। নাউজুবিল্লাহ, ছি, ছাড়ো আমায়। তুমি কি করে এইগুলো ভাবো? তখন নীরব কিছু বলতে গেলে আবারও রিয়া বলে উঠল, কি ব্যাপার, তুই এত ঠান্ডা হয়ে গেলি কেন? শরীর ঠান্ডা কেন? তাহলে তো রোম্যান্স করার মধ্যে মজা পাবো না। দয়া করে ছাড়ো প্লিজ, উল্টাপাল্টা আজাইরা কথা না বলে। ছাড়বো তোকে আমি? কখনোই না। দাঁড়া, এক্ষুনি তোকে গরম করে দিচ্ছি। ভালোবাসা দিবি না যেহেতু, আমি নিজেই কেড়ে নেব। যা করার জোর করে করব। কথাটা বলেই রিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়া নীরবের সারা মুখে কিস করতে লাগলো। নীরব রিয়ার এমন অবস্থা থেকে বুঝতে বাকি রইল না এখন উল্টোপাল্টা কিছু হয়ে যাবে, তাই যেভাবে হোক এইখান থেকে কেটে পড়তে হবে নীরবকে। ভাবছেন নীরব তো চাইলেই চলে যেতে পারে না রে ভাই, ঘাট তারা সেমরি যেতে দেবে না, তা আপনারা জানেন। এরপর আবার দরজা বন্ধ, কেমনে যাবে বলেন? তখন নীরব রিয়াকে বলে উঠল, থামো, বুঝতে পারছি রোম্যান্স করবে, যেহেতু আমি করব তোমার কথা মতোই, কিন্তু আমার স্টাইলে করব। রাজি? সত্যি বলছো? রোম্যান্স করবে? তার মানে তুমি আমায় ভালোবাসো? সেটা পরে জেনে যাবে, এখন চোখ বন্ধ কর, আমি শুরু করি। চোখ বন্ধ করব কেন? নীরব রিয়ার ঠোঁটে হাত দিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আহা, বন্ধ করো না চোখটা, একটু বললাম তো আমার স্টাইলে করব। 1 মিনিট বন্ধ করব। রিয়া খুশিতে আর কিছু চিন্তা না করে সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নীরব তখন আস্তে করে দরজা খুলে রিয়াকে বলল চোখটা খুলতে। তখন রিয়া খুশিতে চোখটা খুলতেই নীরব ঠাস করে রিয়ার গালে দুটো চড় দিয়ে বলে উঠল, শোনো, শরীর দিয়ে ভালোবাসা হয় না, এমন নোংরা মনের ছেলে আমি নই। তুই আসলে আমার জগৎ না, বুঝতেই চাইলি না মনের কথা। তুই আর তোর ভাব দুটোই এক। আজকের পর নেক্সট টাইম আমার সামনে আসবি না। আমি তোকে ভালোবাসি না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এই বলেই নীরব সেখান থেকে রেগে চলে গেল। রিয়ার সাথে সাথে দরজা বন্ধ করে বসে কান্না করতে লাগলো। রিয়ার ভাবনা যা ছিল তার উল্টো হলো। তখন রিয়া নিজের সাথে নিজেই বলতে লাগলো, মায়ের ভালোবাসা পেলাম না, বাবার আদর যত্ন স্নেহ পেলাম না, বিজনেস নিয়ে বিজি। যাকে মন থেকে ভালোবাসলাম সেও বুঝতে চাইলো না। দুজন একসাথে হলে দুনিয়ায় সব কিছুই করা যেত, এটা বুঝতেই চাইলো না। এই পৃথিবীতে আমি একা, কেউ কষ্টটা বোঝে না আমার। যার জন্য বাঁচার আশা, সেই বাঁচার আশা কমিয়ে দিচ্ছে। কথাটা বলেই কান্না করতে লাগলো রিয়া। এদিকে নীরব বের হয়ে ঘর থেকে সোজা আবিরের বাসায় চলে গেল। আবিরকে নিয়ে নদীর ধারে বসে রইল। তখন আবির জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে? কিছুক্ষণ আগে যে আমায় পাগলের মতো ভালোবাসে তাকে চর মেরে আসছি। আচ্ছা, তুই এমন করছিস কেন? তোর আব্বু আম্মু না বুঝলে বোঝা। দেখ, রিয়ার মা নেই, বাবাও কাজে নেই, বিজনেস নিয়ে বিজি থাকে, ভাই বোনও নেই। মেয়েটা তো এমনিতেই একা পড়ে আছে, তারপর আবার তোকে ভালোবেসে পেতে চাইছে। তুইও দিচ্ছিস কষ্ট। মেয়েটা কি করে সুস্থ থাকবে বল? এমনিতেই দেখবি শেষ হয়ে যাবে। এইভাবে না হারাতে দিয়ে কাছে টেনে নে। আমাদের পথটা এত সহজ না, এক হওয়া অসম্ভব। কেন, কি হয়েছে? সমস্যা হলে পালিয়ে যা। সেটা তো আরো আগে সম্ভব না, বন্দি খাঁচার পাখির মতো আটকে আছি আমি। আচ্ছা, এখন বলতো আসলে কি হয়েছে, ঘটনা কি? কেন ওই ছেলে ঠেট দিচ্ছে তোকে? তুই ভালোবাসলে এক হতে পারবি না কেন? ঠিক আছে বলছি, তবে শোন। তখনই পেছন থেকে লিমা এসে বলে উঠল, কি রে, তোর শয়তান চাচাতো বোন আমার বাসায় গিয়ে ঠেট দিচ্ছে কেন? তোদের সংসারে আমি কি করলাম? আর কিসের সংসার? আয় বসে পড়, আজ সব বলতে। শোন, আগে নীরব কি বলে
ঠিক আছে, বল, দেখি তারপর তোর খবর আছে। ঘটনা বলা শুরু। সবাই রেডি হন, সবাই রহস্য ক্লিয়ার করা হবে এখনই। তোরা তো জানতিস রিয়া অনেক আগে থেকেই আমায় পছন্দ করে। সেই ছোট্টবেলা থেকে আমার সাথে থাকতো, আর জিজ্ঞেস করলেই বলতো ওর নাকি আমার সাথে থাকতেই ভালো লাগে। তাই বেশি গুরুত্ব না দিয়ে আমি ওর সাথেই থাকতাম। যখনই আমাদের এখানে আসতো তখনই সারাক্ষণ থাকতো আমার পিছনে পিছনে ঘুরতো। ওর এই ভালো লাগার মধ্যে আমায় যে কখন ভালোবেসে ফেলছিল তা নিজেও জানতো না। যখন বোঝার বয়সটা হলো তখন বুঝতে পারছে আসলে এটা ভালো লাগা থেকে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। তখন থেকে আর শান্তি নেই বলে বলে মাথা খাচ্ছিল। কিন্তু আমি ছিলাম অন্যরকম। ভাই বোন ভেবে এগুলো কথা তেমন আর মনে নেয়নি। ভাবতাম ভাই হিসেবে তো ভালোবাসতেই পারে, কিন্তু আমায় যে সত্যি ভালোবাসে সেটা বুঝতাম না। ওর বারবার বলার কারণে ভালোবাসি ভালোবাসি তখন বুঝতে পারছি আসলেই ভালোবাসে রিয়া আমায়। ওর মনের কথা বলে দিলেও আমার কোনো ফিলিংস আসতো না ওর প্রতি। আসবে কি করে, সামনে গেলেই শরম করতো ভাই বোন ভাবতাম। কিন্তু ওর পাগলামি দুষ্টামি মিষ্টি মিষ্টি আজাইরা কথা এক পর্যায়ে আমিও মোমের মতো গলে গেছি, ওর প্রেমে পিছলা খেয়ে পড়ে গেছি। ভাবলাম আমার মনের কথা লুকিয়ে রাখি একটু মজা নেই, কারণ ওর পাগলামিগুলো বেশ ভালো লাগছিল। কিন্তু আমি কিন্তু ইশারায় বুঝিয়ে দিয়েছি ভালোবাসি, কিন্তু শয়তান সেলি ইশারা বুঝে না। তাই চুপচাপ ওর পাগলামিগুলো দেখতে থাকলাম। ভালোবাসতাম কিন্তু হ্যাঁ বলতাম না ওর পাগলামিগুলো দেখার জন্য। এইভাবে 2 বছর যাওয়ার পর ভাবলাম এবার মনের কথা সরাসরি বলে দেই, রিয়াকে আমিও ভালোবাসি। কিন্তু বলতে বলতে আমার অনেক লেট হয়ে গেছে। আমি ভাবলাম একেবারে চাচাকে বলে সারপ্রাইজ দিব ওরে, কিন্তু আমি নিজেই যে সারপ্রাইজ হয়ে যাব তা ভাবতে পারিনি। রিয়ার এমন পাগলামির কারণে আমার বাবা মা বুঝতে পারছিল আমিও ভালোবাসি, তাই বাবা মাও সারপ্রাইজ দিবে ভেবেছিল। রিয়ার সঙ্গে আমার বিয়ের কথা বলবে, চাচার কাছে সম্পর্কটা আরো মজবুত হবে আর আমায় সারপ্রাইজ দিবে। আমিও ভেবেছিলাম চাচাকে বলবো রিয়াকে ভালোবাসি, কিন্তু চাচাকে পাওয়া যেত না। বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতো, প্রচুর বিজি থাকতো। রিয়া আমাদের কাছেই থাকতো বেশি সময়। একদিন চাচার বিজনেসে দেশের বাইরে নতুন 3টি প্রতিষ্ঠানে প্রায় শুরুতে 50 কোটি টাকা লাভ হয়। আর এই খুশিতে বাংলাদেশে এসে তার বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। দেশের সব বড় বড় বিজনেস যারা ছিল তাদের নিয়ে আমার আব্বু কাছে থাকায় তাকে যেতে বলে। আবার সেদিন চাচা খুবই খুশি ছিল সবাই, তাই আমিও ভেবেছিলাম সেদিন বলবো চাচাকে রিয়াকে ভালোবাসি। আর আব্বু আম্মু ভেবেছিল বলবে রিয়ার বিষয়ে, কিন্তু জানতাম না সামনে আমাদের জন্য এত কিছু অপেক্ষা করছে। সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিবে, পাথর করে দিবে, আমায় বন্দি করে দিবে খাঁচায় আমায় ভালোবাসা প্রকাশ করার আগেই। তখন আবির বলে উঠল, কি হয়েছিল জলদি বলতো। সন্ধ্যায় পার্টি শুরু হয়। রিয়া তার বান্ধবীদের নিয়ে ব্যস্ত ছিল। আমি ছিলাম চাচার সাথে, আব্বু আম্মু ছিল আড্ডায় ব্যস্ত। হঠাৎ তখন চাচার এক ঘনিষ্ঠ বন্ধু নাম মাহিম চৌধুরী জিজ্ঞেস করেছিল, তা কি ভাবলেন মেয়েকে নিয়ে? মেয়েকে নিয়ে আর কি ভাবার আছে? এই কথাটি শুনে ভাবলাম আমি এখনই বলে দিই, কিন্তু ঠিক করলাম চাচাকে একা একা বলবো, এত মানুষের সামনে বলা ঠিক হবে না। আর তখন আমি ভাবছিলাম চাচা কি উত্তর দিবে। চাচা তখন বলল, মেয়ে লেখাপড়া করতে থাকুক আপাতত, আরো 2-3 বছর, তারপর না হয় বিয়ে। কিন্তু আমি তো শুনছিলাম আপনি নাকি আপনার ছোটবেলার বন্ধু আরাব খানের ছেলের সঙ্গে বিয়ে দেবেন। আমি এটা শুনে বেশ অবাক হয়ে গেছিলাম। বুকটা সাথে সাথে কেঁপে উঠলো, হারানোর ভয়। তখন চাচা বলে উঠলো, আরে না, আমি আত্মীয় কারোর সাথে আমার মেয়ে বিয়ে দেব না, সে যে কেউ হোক। আরবের সঙ্গে বন্ধুত্ব প্রায় 35 বছরের। ওর ছেলের সঙ্গে বিয়ের কথা বলেছিল, আমি বন্ধুত্ব শেষ করে না করে দিয়েছি। এটা শুনে আমি বেশ অবাক হলাম, বিদ্যুতের কারেন্টের মতো শক খেলাম। মনে হয় পিছনে তাকিয়ে দেখে আব্বু আম্মু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন মাহিম চৌধুরী বলে উঠলো, তাহলে কার সাথে বিয়ে দিবেন শুনি, এই ছেলের সঙ্গে? নীরবকে দেখিয়ে হাসতে হাসতে বলল মাহিম চৌধুরী, আরে আপনি না ভালো মজা করতে জানেন, ওর সাথে কেন হবে? আমার মেয়ে বিয়ে হবে, দাঁড়ান আজকেই অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। তখন চাচা সবাইকে ডাকলো। কাছে আসার পর চাচা সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলো, আপনারা সবাই হয়তো জানেন না, আজ 2টি কারণে পার্টি দেওয়া হয়েছে। এক, আমার বিজনেসের জন্য, আরেকটা আমার মেয়ের জামাইকে কে হবে সেটা জানানোর জন্য। কথাটা শুনে চোখে জল ছলছল করছিল, বুকটা ফেটে যাচ্ছিল। তখন চাচা বলে উঠলেন, রকি বাবা এদিকে আসো তো। বলো, এই তো আসছি। এ হচ্ছে আমার মেয়ে জামাই, তবে এখন শুধু অ্যানাউন্সমেন্ট করলাম, পরিচয় করে দিলাম। মেয়ের লেখাপড়া শেষ হোক, তারপর জানতে পারবেন বাকি পরিচয়। কথা শুনে আমি একটা মিনিটও আর থাকতে পারলাম না, চোখের পানিগুলো আর থাকতে পারছে না। সোজা চলে গেলাম ছাদে। যাওয়ার আগে দেখলাম রিয়া তার বাবার পিছনে দাঁড়িয়ে আছে। হয়তো সেও এই কথা শুনতে প্রস্তুত ছিল না। ছাদে গিয়ে
আর থাকতে পারলাম না, ভালোবাসা প্রকাশ করার আগেই হারিয়ে গেল। উপিয়ে কেঁদে যাচ্ছিলাম, বেশ কিছুক্ষণ পর রিয়া এসে পিছন থেকে জড়িয়ে ধরলো আর বলে উঠল, অনেক ভালোবাসি তোমাকে আমি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। পার্টির শেষে থেকো, আমি আব্বু গিয়ে বলবো তোমার কথা। তুমি কি সত্যি আমায় ভালোবাসো না বলো? চোখটা মুছে পিছনে ফিরতেই দেখি রকি। ভেবেছিলাম এখন ভালোবাসার কথা বলে দিব রিয়াকে, কিন্তু হলো না। তখন রিয়াকে ছাড়িয়ে বলে উঠলাম, ছাড়ো, তোমার হবু বর আসছে। তখন রিয়া ছেড়ে দিল আর তখন রকি বলে উঠল, রিয়া, তোমার আব্বু তোমাকে যেতে বলছে, যাও। তখন রিয়া কিছু না বলে চলে গেল। তখন ছাদে আমি আর রকি ছিলাম। তখন রকি এসে সোজা আমায় গলা চেপে ধরে কোমর থেকে পিস্তল বের করে বলে উঠল, ওর সাথে ওর কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক, দুজন দুজনকে ভালোবাসি। বলে যা, আজ থেকে ওরা আমি যতটুকু বুঝেছি, বুঝতে পারছি, আর বুঝতে চাই না। যতদূর এগিয়েছিস থেমে যা। প্রিয়ার থেকে তুই দূরে থাকবি। প্রিয়া আমার হুবু বউ, তোকে সোজা ওয়ার্নিং দিলাম। আর নেক্সট টাইম প্রিয়ার আশেপাশে তোকে দেখলে তোকে পৃথিবী থেকে বিদায় করে দিব। কি করবি তুই? আমি ওরে ভালোবাসি আর ও আমায় ভালোবাসে। আমি বুঝি কম, পিস্তল বোঝায় বেশি, বুঝলি? কথাটা কম বল। পৃথিবী থেকে বিদায় নিতে না চাইলে? নীরব চুপ করে রইল পিস্তল দেখে। তখন রকি বলে উঠল, তুই তো শেষ হবি, সাথে তোর বাপ মা শেষ হবে ওর সাথে বিয়ের জন্য। এতটুকু বলে থেমে গেল। তখন অন্য কথায় ঘুরিয়ে নিয়ে বলে উঠল, ওর সাথে কখনো বিয়ে দিবে না তোর চাচা। আর আমাদের মধ্যে যদি তুই আসিস তাহলে তোকে কেটে পিস করবো। তখনই পেছন থেকে নীরবের আব্বু এসে বলল, বাবা ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি নীরব দূরে সরে আসবে। দয়া করি তোমরা বিয়ে করে সুখী হও। যদি রিয়ার আশেপাশে দেখি তাহলে আপনার ছেলেকে জীবিত অবস্থায় পাবেন না, কথাটা মনে রাখবেন। আমি জানি রিয়ার আব্বু এই ভালোবাসার বিষয়ে জানে না, সে যাতে আর না জানে। আর আমার এই কথাটা। এই বলে রকি চলে গেল। তখন নীরব তার আব্বুকে বলে উঠল, আব্বু, আমি রিয়াকে ভালোবাসি, কি করে থাকবো আমি? আমি জানি বাবা, তাই তো চেয়েছিলাম আমার বিয়ের কথা বলতে, কিন্তু এসে যেগুলো শুনলাম ভাবতেই পারিনি। ছেলেটাকে তা এখনো জানি না, তবে দেখেছিস তোর চাচা আত্মীয়র মাঝে বিয়ে দেবে না বলে জানিয়ে দিয়েছে। তাই বন্ধুর সম্পর্ক শেষ করে দিয়ে 35 বছরে আমি গিয়ে কোন মুখে বলবো যে আমায় টাকা দিয়ে এবং অনেক খারাপ সময় থেকে ধরে তুলছে। একটা সময় আমার কিছু ছিল না, আজ তো চাচার জন্যই বাড়িঘর আছে, ছোট ব্যবসার প্রতিষ্ঠান আছে। তার জন্য তার এই উপকারের প্রতিদান দিতেই পারছি না। এখন কোন মুখে গিয়ে বলবো? বাবা, কষ্ট হলেও আমার আর তোর মায়ের মুখের দিকে তাকিয়ে ভুলে যা। তোর কাছে হাত জোর করে বলছি বাবা, আমি চাই না সম্পর্ক নষ্ট হোক। নীরব তখন কাঁদতে কাঁদতে বলে উঠল, আব্বু, আমি রিয়াকে ভালোবাসি, কি করে থাকবো আমি? আমার ভাগ্যটাই খারাপ। ঠিক আছে, চিন্তা করো না, আমি চাই না আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হোক। কথাটা বলেই নীরব তার আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিন বাবার বুকে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছি। আমিও রিয়াকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসা প্রকাশ করার আগেই হারিয়ে ফেলবো জানা ছিল না। সেদিন আসার সময় আমায় একা ফাঁকা জায়গায় ডেকে নিয়ে চাচা রিয়াকে চোখে চোখ রাখতে বলেছে, আর এটা বলেছে আমার প্রতি তার বিশ্বাস আছে, আমি কিছু করব না। রিয়াকে চোখে চোখে রাখতে এই জন্য বলছে কারণ রিয়া যাতে অন্য কোনো ছেলের সঙ্গে না কথা বলে সেই খেয়াল রাখতে। আর রকি বলে গেছে রিয়ার থেকে দূরে থাকতে। সেদিন রাস্তায় খুব কেঁদেছি। আসার সময় এত সুন্দরভাবে হৃদয়ে আঘাত করেছে, সত্যি আমি তাদের প্রতি মুগ্ধ হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একদিকে বাবার সম্মান, আরেকদিকে বিশ্বাস, ভরসা। ঘটনা বলা অনেকটাই শেষ, আরো কিছু বাকি আছে যা পরের পর্বে জেনে যাবেন। তখন আবির বলে উঠল, এইখানে বলার মতো আসলে আমার কিছুই নেই। তোদের ভালোবাসা মিল কখনো হবে না, তোর কথা শুনে যা বুঝতে পারছি। লিমা তখন বলে উঠল নীরবের বেস্ট ফ্রেন্ড, আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। রিয়া যদি তোকে এতটাই ভালোবাসে তাহলে সেই দিন পার্টিতে তোকে ভালোবাসে এটা তার আব্বুর কাছে বললো না কেন? তোর আব্বু আম্মুকে বললো না কেন? তার কারণ আমি জানি না, কিন্তু আমার জানা মতে সেদিন এই জন্য বলেনি কারণ রিয়ার হাতে অনেক সময় আছে। হয়তো ভাবছে আমি তখনও রিয়াকে ভালোবাসার কথা বলিনি। আমি যে ভালোবাসি, তাহলে একা কি করে সে ভালোবাসার কথা বলবে যদি পাশে ভালোবাসার মানুষটাই না থাকে? ভাবছে আমি বলার পর একসাথে বলবে আমায় রাজি করিয়ে। তাও ঠিক কথা, কিন্তু এখন কি করবি?
কি আর করব, আমার কল্পনায় যত্ন করে রেখে দিব তার স্মৃতিগুলো, পাগলামিগুলো। হয়তো অন্য কেউ লাইফে আসবে, তবে রিয়ার জায়গা কেউ দখল করতে পারবে না। ভাগ্য লেখা থাকলে অবশ্যই তুই রিয়াকে পেয়ে যাবি। এমনি হাল ছেড়ে দিস না, দেখ কি হয় সামনে। দেখিস, তোর ভালোবাসা রিয়ার ভালোবাসা সত্যি হলে তোদের মিল হবে। সেই নিয়ে আর ভাবছি না, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আচ্ছা রাকিব, পরিচয় কি জানতে পারছিস? কে সে, কোথায় থাকে, কি তার পরিচয়, আর তোর ফোন নাম্বার কোথা থেকে পেয়েছিল রকি বলতো? ফোন নম্বর পেয়েছিল চাচার কাছ থেকে। আর আমি জানি না কে রকি। চাচা তার ব্যাপারে কিছুই বলে না, এমনকি রিয়াকেও বলেনি। যেদিন থেকে ফোন নম্বর নিয়েছেন সেদিন থেকে আমায় থ্রেট দিচ্ছে মারার। আমার মনে হয় কিছু একটা গোলমাল আছে এইখানে, নয়তো সেই দিন পার্টিতে তোকে কেন বলতে চাইছিল রিয়ার সাথে বিয়ের জন্য বহু? এতটুকু বললেই তো থেমে গেছে, তার মানে এইখানে কিছু একটা রহস্য আছে। নয়তো তোকে ঠের দিচ্ছে কেন দূরে থাকতে রিয়ার থেকে? তাই তো, আগে এটা তো ভাবিনি কখনো। আমার মনে হয় তোর চাচা যেহেতু বড় বিজনেস প্রতিষ্ঠান আছে, হয়তো সেইখানে কোনো লোভে পড়ছে তার সম্পত্তির কারণে। রকিকে আমার বেশি ভালো মনে হচ্ছে না, নয়তো কি করে তোকে ছাদে থ্রেট দিল? প্রথম দেখায় তুই রিয়াকে, রিয়া তোকে ভালোবাসে বলে তোকে এত থ্রেট দিচ্ছে, ভাবছে তুই পথের কাঁটা, তাই মৃত্যুর হুমকি দিচ্ছে তোর পুরো পরিবারকে। দেখ লিমা, যা বলেছে কথাগুলো ফেলে দেওয়ার মতো না। বড় বড় বিজনেস প্রতিষ্ঠান যাদের আছে তাদের পেছনে কিছু খারাপ লোক থাকেই। বুঝলাম, কিন্তু আমার কি করার আছে বলো? এটাও তো কথা, তুই আর কি করতে পারবি? একটা কাজ কর, তুই গোপনে রকির খোঁজ লাগা। তোর আব্বুর তো অনেক পরিচিত, তোর চাচার কাছের মানুষ আছে, জিজ্ঞাসা করতে বল। রকিকে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবি। একবার তার বাবার পরিচয় পেলে সব তথ্য সংগ্রহ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এই শোন, এখন বল, রিয়া আমার আম্মুকে আমাকে ট্রেড দিয়ে আসলো কেন? ধুর, এই কথা বাদ দে আবির, তুই বুঝিয়ে বল। আমি গেলাম, আব্বু বাসায় আসবে, গিয়ে দেখি। ঠিক আছে, যা তাহলে, আগামীকাল কথা হবে। নীরব বিদায় নিয়ে বাসায় এসে দেখে নীরবের আব্বু বাসায় গিয়েছে। নীরব বলল, কখন আসছো আব্বু তুমি? এই তো বেশিক্ষণ হয়নি। কোথায় ছিলি এতক্ষণ? বন্ধুদের সঙ্গে ছিলাম। তোর চাচা ফোন দিয়েছিল। কেন, কি হয়েছে? রিয়াকে আগামীকাল দিয়ে আসতে বাসায়। তোর চাচা আগামীকাল আসবে। আমি বলেছিলাম এয়ারপোর্টে যেতে হবে নাকি, বলল না, কাজ আছে কিছু। ফিরতে রাত হবে, আমরা তারপরের দিন যাতে যাই। তুই রিয়াকে আগামীকাল দিয়ে আসবি। আমি নীরব কিছু বলার আগেই রিয়া পেছন থেকে বলে উঠল, আমি একাই যেতে পারবো, কাউকে দিয়ে আসতে হবে না। কথাটা বলেই রিয়া সোজা ঘরে চলে গেল। কথাগুলো রিয়া অভিমানী কণ্ঠে বলে গেছে, মনে হচ্ছে রাগ। তখন আর কিছু না বলেই ঘরে চলে গেল। নীরব গিয়ে বাকি সময়টা ধরে ঘরে বসে কাটাতে লাগলো। সন্ধ্যার পর নীরব পড়তে বসলো, সামনে পরীক্ষা, কিন্তু কিছুতেই মন বসছে না পড়ার মধ্যে। বারবার একটাই কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, রিয়াকে নিয়ে, আর এটা ভাবতেই মন খারাপ হয়ে গেল। বুকের ভিতর চাপা কান্না বিরাজ করছে, আর সইতে না পেরে ঘরের লাইট বন্ধ করে অন্ধকারে কিছুক্ষণ বাড়িতে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। সে রিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। তার ভালোবাসা এইভাবে হারিয়ে যাবে ভাবতেই কান্না করছে। কান্না করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়লো। রাতে আর খাওয়া হলো না নীরবের, না খেয়ে ঘুমিয়ে পড়লো। খাওয়ার জন্য নীরবকে তার আম্মু বেশ কিছুক্ষণ ডেকে গেছে, কিন্তু নীরবের সারা শব্দ না পেয়ে চলে গেল তার আম্মু। ও বুঝতে পারছে তার ছেলের মন খারাপ, তাই ডাকেনি। দরজাটা খোলা রেখে গেছে। নীরবের আম্মু মাঝে মধ্যে এসে দেখে যাবে। নীরব গভীর ঘুমে মগ্ন। সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। মধ্যরাতে কারে ঠাটুর ঠোঁটের ছোঁয়ায় নীরবের ঠোঁটের ছোঁয়া পেয়ে নীরবের ঘুমটা হালকা ভেঙে যায়। তখন কোনো মতে হালকা একটা চোখ খুলে দেখলো রিয়া ফুপিয়ে কাটছে আর লিপ কিস করছে। নীরব কিছু না বলে চুপচাপ রইল। কিছুক্ষণ পর নীরবের বালিশের নিচে একটা চিঠি রেখে দিল রিয়া। রেখে বলে উঠল, কাউকে আমার চিন্তা করতে হবে না। তোকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুই তো ভালোবাসিস না। চিন্তা করিস না, আজ থেকে আর বিরক্ত করব না। ভালো থাকিস। আমি না পেলাম মায়ের ভালোবাসা, জন্মের সময় পৃথিবী ছেড়ে চলে গেছে। না পেলাম বাবাকে কাছে, তার আদর যত্ন তোকে নিজের চাইতেও বেশি ভালোবেসেও পেলাম না।
ভেবেছিলাম তোকে নিয়ে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিব, কিন্তু হলো না, ভাগ্যটাই খারাপ। তুই একবার বললে ভালোবাসি, আমি বাবাকে গিয়ে পায়ে ধরে হলেও তোকে পাওয়ার আবদার করতাম, কিন্তু তুইও আমায় ভালোবাসিস না। আমি তো কবেই মৃত হয়ে গেছি, শুধু দেহটাই বাকি ছিল। এটাও এখন কারো হাতে দিয়ে দিব, যেমন খুশি তেমন ভাবে আঘাত করে ভেঙে শেষ করে দে। চিঠিটা পড়ে নিস যখন পাবি ভোরবেলা। এই রিয়া আর থাকবে না তোর কাছে, আর কখনো বলবে না ভালোবাসি। চলে যাচ্ছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।